দেবকে ছাড়া ভাবা যায় না, আবার দেবকেও রুক্মিণীকে ছাড়া ভাবা যায় না। বিনোদিনী দেখার পর আদৌ কি আমাদের বিনোদন হলো? দেব আর নেপোটিজম দিয়ে কতদিন রুক্মিণীকে পুশ করবে? গিরিশ ঘোষকে এত বড় অপমান? গল্পে যে আরেকটা দিক আছে সেটা কে বলবে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আর আজকে নিয়ে এসেছি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের নতুন বিনোদন নিবেদিনী, এক নাতির উপাখ্যান। নাতি না, নটি একই হলো। তো আপনারা ভাবতেই পারেন যে আজকে 10ই ফেব্রুয়ারি হয়ে গেল, এত লেটে কেন বিনোদিনীর রিভিউ আসছে? তো সেটার প্রধান কারণ হচ্ছে আমি ভেবেছিলাম এই সিনেমাটা দেখবো না, একদম ফ্র্যাঙ্কলি বলছি। কিন্তু দেখলাম এটাকে নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কি নাকি সৃজিত মুখার্জি শুভশ্রী গাঙ্গুলিকে দিয়ে আরেকটা বিনোদিনী বানাবেন। উনি নাকি 4 বছর আগে এটা ভেবে রেখেছিলেন। শুভশ্রীকে বিনোদিনী হিসেবে ভেবেছিলাম 4 বছর আগে। হ্যাঁ, আমি তো 4 বছর পরে দেখতে পাবো মনে হচ্ছে। এই সিনেমাটা স্কিপ করার প্রাইমারি ডিসিশনটা ছিল দেব আর রুক্মিণীর ইন্টারভিউজ, যেখানে দেখা যাচ্ছে চূড়ান্ত উদ্ধত্ত আর ঘ্যাম নিয়ে দুজনে কথা বলছে। রুক্মিণী মৈত্র এমনভাবে কথা বলছেন যেন এই বিনোদিনী করে উনি বিশ্ব জয় করে চলে এসছেন, আর দেব এমন দেখাচ্ছে যেন রুক্মিণী মৈত্রর পেছনে উনি কিং মেকার। তো যাই হোক, ওগুলোকে বাদ দিয়ে আমি সিনেমাটা আলটিমেটলি দেখতে গেলাম, এবং আমি মিথ্যে কথা বলবো না, যে এক্সপেকটেশন থেকে নিয়ে গেছিলাম তার থেকে একটু বেটার ডেলিভার করেছে। যতটা বাজে ভেবেছিলাম ততটা বাজে নয়, তার থেকে বেশ অনেকটাই বাজে। এটা রামকমল মুখার্জির ডেবিউ বেঙ্গলি ফিল্ম, এবং সে অর্থে উনি কিন্তু যথেষ্ট ঠিকঠাকই ডেলিভার করেছেন। সাপোর্টিং কাস্টে যারা ছিলেন দে গেভ আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। যেরকম গোলাপের রোল প্লে করেছে চান্দ্রাই ঘোষ, গিরিশচন্দ্র ঘোষের রোল প্লে করেছে কৌশিক গাঙ্গুলি, মীর আফজার আলী প্লে করেছে গুরমুখ রায়, আর রাঙাবাবুর রোলে ছিলেন রাহুল বোস। এরা প্রত্যেকেই ফাইন অ্যাক্টার্স, আমরা জানি, এদের নিয়ে ডাউট করে কোনো লাভ নেই। বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার থেকে 100% উনি এক্সট্র্যাক্ট করতে পারেননি। এটা ওনার অক্ষমতা নাকি কাস্ট ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য রোল, সেটা তো আমি বলতে পারবো না। বাট আই থিঙ্ক প্রত্যেকেই মোটামুটি 50 to 60% ডেলিভার করেছে, আরও 40% গ্যাপ থেকে গেছে। ক্যারেক্টারের মধ্যে কেউ ঢুকতে পারেনি অ্যাজ সাচ। বেস্ট পারফরমেন্স আমার মতে দিয়েছে চান্দ্রাই ঘোষ। উনি নিজে 100%ই দিয়েছেন। উনি গোলাপের ক্যারেক্টারে পুরোপুরি ঢুকে গেছিলেন, এবং আমি বলতে চাই যে একমাত্র একটা ক্যারেক্টার যার সাথে আপনি খুব ভালো কানেক্ট করতে পারবেন, সিম্পাথাইজ করতে পারবেন, সেটা কিন্তু চান্দ্রাই ঘোষ। সো 10 on 10 ফর হার পারফরমেন্স। এবার সিনেমা স্টার্টিং হওয়ার আগেই আমি বুঝেছিলাম যে সিনেমাটা নিশ্চয়ই ব্যাক অ্যান্ড ফোর্থই যাবে। তো ফার্স্ট একদম ইন্ট্রোডাক্টরি শটেই আপনার একদম প্রেজেন্ট দেখানো হলো, মানে সিনেমার যে প্রেজেন্টটা, এটা যেহেতু একটা পিরিয়ড ড্রামা, সিনেমাটার মধ্যে ড্রামার এলিমেন্টটা খুবই বেশি, সবাই খুবই ওভার ড্রামাটিক। আমার মাঝে মাঝে দেখে সিনেমাটাকে মনে হচ্ছিল এটা অ্যাকচুয়ালি সিনেমা দেখছি না, কোনো নাটকই দেখছি। এসপেশালি রুক্মিণী মৈত্রর অ্যাক্টিং, উনি যেরকম নিজেকে 100% সিনেমার মধ্যে দিয়ে দিয়েছেন, উনি বোধহয় ভুলে গেছেন এটা অ্যাকচুয়ালি একটা মুভি, চলচ্চিত্র, এটা নাটক না, এটা যাত্রাপালা নয়। তো কিছু কিছু জায়গায় উনি এই থ্রেশহোল্ডটাকে ক্রস করে গেছেন। যেহেতু সিনেমাটা অনেকদিন রিলিজ হয়ে গেছে, তো ওই জন্য আমি আর এটাকে স্পয়লার হিসেবে কিছু ধরছি না, আর স্টোরির মধ্যেও অত যাচ্ছি না। আপনাদের যদি দেখার হয়, সিনেমাটা এখনও সিনেমা হলে চলছে, গিয়ে দেখে আসতে পারেন। ওয়ান টাইম ওয়াচ ডেফিনেটলি আমি বলবো। তো প্রথমেই চলে আসা যাক মুভি মিস্টেকস নিয়ে। পজিটিভস আমি যদি কিছু থাকে সেটা লাস্টের দিকে বলবো, আগে নেগেটিভসগুলো বলে দিই। আপনারা যারা বাংলা সিনেমা দেখেন, বিগত লাস্ট 10-15 বছর একটা অদ্ভুত ট্রেন্ড শুরু হয়েছে, এবং এটা জানি না আমি শুধু নোটিস করেছি কিনা। যদি আপনারা কেউ এটা নোটিস করে থাকেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনারা জানেন কেন এই জিনিসটা হয়েছে, আমি আমার মেল আইডি অ্যাটাচ করে দিচ্ছি, প্লিজ মেল করে বা কমেন্ট সেকশনে এসে জানাবেন যে এটা কেন হচ্ছে। ইস্যুটা হচ্ছে ডাবিং। বাংলা সিনেমা ছাড়া যে কোনো সিনেমা আপনি যদি দেখেন, সেটা রিজনাল সিনেমা হোক, তামিল, তেলুগু, যদি বলিউড হয়, হলিউড হয়, যে কোনো ওয়ার্ল্ড সিনেমা আপনি যদি দেখেন, এইভাবে নাটকীয় আবৃত্তি মার্কা ডায়লগ ডেলিভারি আমি কোথাও দেখিনি। আপনি বলবেন এই বাবা, আবৃত্তি মার্কা, এটা কি কথা হলো? এটা যদি আপনার কানে লাগে, তাহলে বাংলা সিনেমার ডায়লগ ডেলিভারিটা আপনার কানে লাগার কথা। প্রত্যেকে এমনভাবে কথা বলে যেন মাইক্রোফোনটা এখানে নিয়ে ডাবিং করেছে, এবং ঠোঁটে ঠোঁট, মুখে জল যায়নি, ড্রাই লিপস, কানে লাগে শুনতে এগুলো। মানে এই ফ্রিকোয়েন্সি, এই ব্যান্ডউইথটা অবভিয়াসলি আমি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে আমার কানে বেশিই লাগছে, বাট লেম্যানের কি একদমই কানে লাগে না? রুক্মিণী কথা বলছে, মনে হচ্ছে লিপ স্ম্যাকিং এর আওয়াজ আসছে।
রাহুল বোস যে একজন সিজন বলিউড অ্যাক্টর, যার বলিউডের প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি ক্লিন, চন্দন রায় সান্যাল যে প্লে করেছে রামকৃষ্ণর রোল, এরা সবাই কিন্তু সিজন বলিউড অ্যাক্টর। এরা প্রত্যেকে যখন বলিউডে ডায়লগ ডেলিভারি করে একদম সিম্পল টু দ্য পয়েন্ট, ক্লিয়ার ডায়লগ ডেলিভারি, এরাই যখন বাংলায় করছে এদেরও সেম প্রবলেম হচ্ছে। তো ইস্যুটা অ্যাক্টরদের নাকি ডাইরেক্টরের নাকি যারা ডাবিং রেকর্ডিস্ট তাদের, এই ইস্যুটা আমার জানা নেই। যদি কেউ ইনসাইডার থাকেন, ইন্ডাস্ট্রি ইনসাইডার, প্লিজ আমাকে এনলাইটেন করবেন যে এই ইস্যুটা কেন হচ্ছে, এবং যদি রাইট অথরিটির কাছে ভিডিওটা পৌঁছয় দেন আমি বলবো প্লিজ রেকটিফাই করুন। উত্তম কুমার, সৌমিত্র, সুচিত্রা সেন এরা যখন ডায়লগ ডেলিভারি করতেন, উৎপল দত্ত, এই টাইমে কিন্তু এরকম প্রবলেম ছিল না। এখন এটা রিসেন্ট এরকম একটা আবৃত্তি গোছের ডায়লগ ডেলিভারি চলে এসছে, সবাই খুব মেকিভাবে ডায়লগ ডেলিভারি করে। আমি যখন রিভিউ করতে বসি আমার টার্গেট থাকে 3 থেকে 5 মিনিট, বাট রিভিউ করতে করতে হয়ে যায় সেটা 15 মিনিট। তো আমি তো একজন নোবাডি, আমি একজন নগণ্য ব্যক্তি। রামকুমার মুখার্জিও কি এরকমই? কারণ সিনেমাটা হওয়া উচিত ছিল খুবই ছোট, ইট কিপস অন ড্র্যাগিং। যে সিনেমাটা 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার কথা, সেই সিনেমাটা এতক্ষণ ধরে টানার কোনো বেসিসই নেই। হাফ টাইম অবধি কোনো প্লট নেই, এটা স্পয়লার না, এটা রিয়ালিটি। হাফ টাইম অবধি কোনো প্লট নেই, মনে হচ্ছে একজনের ডায়েরি এন্ট্রি পড়ছেন আপনি। হ্যাঁ, ডেলি লাইফ এরকম চলেছে, এরকম ঘটনা ঘটছে। দেন হাফ টাইমের পরে একটা বিট্রেয়াল বা একটা মনোমালিন্য, এইটুকুই। কিন্তু সিনেমায় কিন্তু কোনো টুইস্ট এক্সপেক্ট করবেন না। যেগুলো ট্রেলারে দেখানো হয়েছে, ট্রেলারে যেভাবে কাট করে আপনাদেরকে প্রেজেন্ট করা হয়েছে, এরকম কোনো ম্যাজিক নেই সিনেমার মধ্যে। ইটস আ ভেরি সিম্পল প্লট, একজনের লাইফে এরকম ঘটনা ঘটেছে, ব্যাস। আপনি যদি ভাবেন বিশাল কিছু টুইস্ট আছে, কোনো থ্রিলার হবে, এরকম নয়। ড্রামার মধ্যে শুধু ড্রামা এলিমেন্টটাই রয়েছে। রুক্মিণীর অ্যাক্টিং নিয়ে আমার কিছু বলার নেই, শি ট্রাইড হার বেস্ট, বাট আমি রুক্মিণীর রিসেন্ট যতগুলো কাজ আছে মোটামুটি সবগুলোই দেখলাম। শি ক্যানট অ্যাক্ট, she tries her level best. She's kind of like the Tiger Shroff of Bengal. মানে টাইগার শ্রফ যেরকম বেচারা চেষ্টা তো সবই করে, 6 প্যাক অ্যাবস বানিয়েছে, লাফিয়ে লাফিয়ে উড়ে উড়ে সব কিছুই করে নেয়, অ্যাক্টিংটা ওর মধ্যে নেই। এবার রুক্মিণী কি করবে? রুক্মিণী ইজ নট গিফটেড, বাট রুক্মিণীর পেছনে কে দাঁড়িয়ে আছে? দেব। রুক্মিণীকে দেবকে ছাড়া ভাবা যায় না, আবার দেবকেও রুক্মিণীকে ছাড়া ভাবা যায় না। ডিরেকশন যদিও বা ঠিকঠাক, স্ক্রিন প্লে একদমই ভালো না, কোনো সাসপেন্স ধরে রাখতে পারে না স্ক্রিন প্লে, খুবই স্লো। আপনার অ্যাট ওয়ান টাইম মনে হবে কি দেখছি, কেন দেখছি, মানে লাইভ স্টোরি পড়তে গেলে আমি বই পড়ে নেবো। এটাকে যখন সিনেমায় তুমি দেখাচ্ছ, অ্যাটলিস্ট স্ক্রিন প্লেটাকে ইন্টারেস্টিং করো। সিনেমাটোগ্রাফি ওকে, অলরাইট, খুবই বেসিক। বেঙ্গলি সিনেমার যে কমন প্রবলেম থেকে যাচ্ছে যে ফ্রেম কম্পোজিশনগুলো খুব ভালো হয় না, সেটা এখানেও রয়েছে। বাট ওয়ান মেজর আসপেক্ট যেটা ভুল আমার মনে হয়, যখন একটা পিরিয়ড স্পেসিফিক ফিল্ম বানাচ্ছ যেটা সেট ইন দ্য 1800s, সিনেমাটা দেখে আপনার কিন্তু খুবই মডার্ন পলিশড লাগবে। ইনফ্যাক্ট বাকিদের মেকআপটা আপনি যদি দেখেন, বাকি সাপোর্টিং কাস্টের যে মেকআপ রয়েছে সেটাকে যদিও বা ব্লেন্ড ইন করানোর চেষ্টা করা হয় উইথ দ্য টাইম ইন উইচ দ্য ফিল্ম ইজ সেট, রুক্মিণী মৈত্র ইজ স্ট্যান্ডিং আউট। শি ইজ টু গ্ল্যামারাস ফর দিস রোল। আই এম নট সেইং শি ইজ টু বিউটিফুল, বাট ডেফিনেটলি ওনার মেকআপ আর প্রেজেন্টেশন এতটাই ওভার গ্ল্যামারাইজড হয়ে গেছে, শি ইজ লাইক দ্য সোর থাম। সবাইকে মনে হচ্ছে হ্যাঁ 1800 রয়েছে, ওনাকে মনে হচ্ছে কিছু পয়েন্টে ইনফ্যাক্ট মনে হবে আপনার 2025-এর কোনো সিনেমা দেখছি, এতটাই পলিশ লুক দিয়েছে। ইনফ্যাক্ট আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করছিলাম যে তখনকার দিনে এত ডিফাইন্ড মেকআপ সত্যিই হতো? কাস্টিং যদিও বা ঠিকঠাক, প্রত্যেকটা অ্যাক্টারই নিজের জায়গায় খুবই স্ট্রং অ্যাক্টার, কিন্তু যখন কাস্টিংটা হয়েছে প্রত্যেকের ফেস অ্যান্ড বডি প্রপোর্শনটাকে দেখে করা উচিত ছিল, আমার এটা মনে হয়। যখন রাহুল বোসকে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রর পাশে, হি ইজ লুকিং টু স্মল, ওনার মুখটা এইটুকু লাগছে, রুক্মিণীর মুখটা এত বড় লাগছে। তো এটা তো কাস্টিংয়ের সময় কাস্টিং ডিরেক্টর দেখার কথা যে আমি কোন অ্যাক্টরকে নিচ্ছি। রাহুল বোসের হাইট এখানে, রুক্মিণীর হাইট এখানে, সে যতই তাকে হাইটে তুলে দেওয়া হোক, বস হি ইজ নট গোয়িং টু ম্যাচ। কুমার বাহাদুরের সামনে যখন রুক্মিণী দাঁড়াচ্ছে, মানে বিনোদিনী যখন দাঁড়াচ্ছে, তখন ওর সাথেও মিসম্যাচ লাগছে। এবার দেখে মনে হচ্ছে দেব ছাড়া রুক্মিণীকে কারোর পাশে মানায় না, তো তাহলে দেবী রোলটা প্লে করে নিত, বিকজ বাকি অ্যাক্টরদের যাদের নিয়েছে তাদেরকে নেওয়া হয়েছে একমাত্র, আমার তো মনে হলো রুক্মিণীকে যাতে গ্ল্যামারাইজ লাগে সেই জন্য তাদের গ্ল্যামারাইজ করে সিনেমাতে নেওয়া হয়েছে। আগেকার দিনে সিনেমায় যে প্রবলেমগুলো দেখা যেত, হিন্দি ভাঙা ভাঙা, বাংলা ভাঙা ভাঙা,
2025-এ দাঁড়িয়ে অ্যাটলিস্ট এক্সপেক্ট করা যায় যে এই প্রবলেমগুলো আমরা ক্রস করে এসছি, তাও হয়নি। এখানে যখন কুমার বাহাদুর কথা বলছে, ফ্লুয়েন্ট হিন্দিতে কথা বলছে, আর বিনোদিনী দাসী তার সাথে ফ্লুয়েন্ট বাংলায় উত্তর দিচ্ছে, দুজনেই বুঝতে পারছে, এও হিন্দি বুঝছে ও বাংলা বুঝছে। অথচ কুমার বাহাদুর বলছে আমি কি করে বাংলা নাটক দেখবো, আমি তো বাংলা বুঝি না। আরে বাংলা বুঝিস না তো বাংলা বুঝে কথা কি করে বলছিস তুই? আজব। সিনেমাটা থেকে আমার যেটা মনে হলো, রামকমল মুখার্জি সঞ্জয় লীলা ভনসালীকে দেখে খুবই ইন্সপায়ার্ড। উনি ভেবেছেন যে রুক্মিণী মৈত্রকে আমি আলিয়া ভাট বানিয়ে দেবো। কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হবে উনি ঐশ্বরিয়া রায় বানাতে চেষ্টা করেছেন, বাট দুঃখের বিষয় রুক্মিণী মৈত্র এদের মধ্যে কোনোটাই নন, কোনোটাই হতে পারেননি। ইন টার্মস অফ লুকস না, ইন টার্মস অফ অ্যাক্টিং, স্ক্রিন প্রেজেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, কোনোটাই উনি ফিট করতে পারেননি। এবার আপনি যদি বলেন যে বলিউডের এত বাজেট, এর সাথে কেন কম্প্যারিজন করছো? বস, চুরি করার সময় কম্প্যারিজন করো, আর রিলিজ হওয়ার পর আমি কম্প্যারিজন করবো না। তুমি কোন ক্ষেত কামুলি ভাই যে ইউ আর বিয়ন্ড ক্রিটিসিজম? শ্রেয়া ঘোষালকে অ্যাফোর্ড করতে পারলাম গান গাওয়ানোর জন্য, অথচ যখন সিনেমার প্রোডাকশন ভ্যালু এলো তখন এরকম একটা হাফ বেক প্রোডাকশন করে ছেড়ে দিলাম। সিনেমার মধ্যে একটা চমক রয়েছে, সেটা হচ্ছে চন্দন রয় সান্যাল। উনি প্লে করেছেন রামকৃষ্ণ দেবের ক্যারেক্টার। এবার আপনারা যারা আশ্রম ফ্যান, তারা কিন্তু এই চন্দন রয় সান্যালকে ভোপে হিসেবে খুবই ভালো করে চেনেন। তো ওনাকে এই ক্যারেক্টারে স্ক্রিনে দেখে খুবই ভালো লাগলো। হয়তো 5 মিনিট থেকে 10 মিনিট ওনার রোল ছিল, কিন্তু ওই 5 মিনিটে উনি ফাটিয়ে দিয়েছেন, নিজের 101% দিয়ে দিয়েছেন। হ্যাঁ, হয়তো কিছু ডাবিং এরার্স রয়েছে এদিক ওদিক, বাট ম্যান 10 on 10। এটা যতই বলা হোক বায়োগ্রাফিক্যাল এপিক ড্রামা, এটাকে আমি বায়োগ্রাফি হিসেবে ট্রিট করব না, কারণ যখন এরকম কোনো বায়োগ্রাফি দেখি এটা ওয়ান সাইড অফ দ্য টেল হয়। আপনি যদি সঞ্জু দেখেন তখনও বুঝতে পারবেন যে সঞ্জয় দত্তের স্টোরিটাকে ওয়ান সাইডেড হিসেবে দেখানো হয়েছে। এখানেও ঠিক তাই। এখানে যখন বিনোদিনী দাসীর স্টোরি দেখানো হয়েছে তখন গিরিশ ঘোষকে অ্যাজ আ ভিলেন পোর্ট্রে করা হয়েছে, যদিও উনি মেন্টর ছিলেন, বাট এমনভাবে দেখানো হয়েছে যেন গিরিশ ঘোষই ওনার ডাউনফলের কারণ। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি যাচাই করে দেখতে পারবো না, দেখতে চাইও না, বিকজ আমি কিন্তু ফিল্মটাকে স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখছি। এই ফিল্মটা দেখার আগে কোনো ডিসক্লেমার ছিল না যে বিনোদিনী দাসীর অটোবায়োগ্রাফি পড়ে এসে তারপর সিনেমাটা দেখুন, তো আমি দেখিও নি। তো আমি এটাকে অ্যাজ আ ওয়ার্ক অফ ফিকশন দেখছি। অ্যাজ আ ওয়ার্ক অফ ফিকশন যদি দেখি তাহলে কিন্তু গিরিশচন্দ্র ঘোষকে এই মুভিতে ভিলেন হিসেবেই দেখানো হয়েছে, খুব ডার্কার শেড দেওয়া হয়েছে ওনাকে। আর টিজারে যেরকম দেখা হয়েছিল মীর আফজার আলী যে ক্যারেক্টারটা গুরমুখ রায়, উনি অন দ্য কন্ট্রারি টার্নস আউট টু বি আ গুড গাই। ঠিক আছে, তো সিনেমাতে এইটাই যা টুইস্ট। এটা হয়তো স্পয়লার বলে দিলাম, বাট সিনেমা রিলিজ হয়ে গেছে অনেকদিন হয়েছে, আপনারা যদি এখনো না দেখে থাকেন আমার কিছু বলার নেই, গিয়ে দেখে আসুন। এবার আসা যাক মেন ইস্যুতে, যেটার জন্য আজকে টলিউড ইন্ডাস্ট্রি হয়তো সাফার করছে এবং করবে। আমরা জানি বলিউডে নেপোটিজম নিয়ে প্রচুর কথাবার্তা হয়, যে এই স্টার কিডকে করণ জোহর লঞ্চ করলো, ওই স্টার কিড ওই ফিল্মটা পেলো, এই স্টার কিডের পিআর ও এরকম, ওই স্টার কিডের পিআর অমুক, নানান রকম গল্প শুনি। টলিউডে এই গল্পগুলো শুনি না কেন? এটা নিয়ে আমার আপত্তি আছে। আমার সামনে রয়েছে রুক্মিণী মৈত্রর ফিল্মোগ্রাফি। এই ফিল্মোগ্রাফি আপনি যদি দেখেন, চ্যাম্প দেবের সাথে, ককপিট দেবের সাথে, কবির দেবের সাথে, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিশমিশ, বুমেরাং, টেক্কা, বিনোদিনী, যাতে দেব নেই বাট থেকেও না থাকা একই হলো, কারণ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রোডাকশন এটা। তো আমার কোথাও দেখে মনে হচ্ছে দেব এখনো হ্যাজেন্ট গটেন ওভার শুভশ্রী গাঙ্গুলি। ও রুক্মিণী মৈত্রকে শুভশ্রী গাঙ্গুলির কম্পিটিটর বা রাইভাল হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করছে থ্রু ইচ অ্যান্ড এভরি ফিল্ম। ইনফ্যাক্ট আপনি যদি এই ফিল্মের ওপেনিং সিনটা দেখেন, যেখানে রুক্মিণীকে প্রস্থেটিক্স দেওয়া হয়েছে, আপনার ওটা দেখে মনে হবে এটা কোথায় দেখেছি, কোথায় যেন দেখেছি, ইন্দুবালা ভাতের হোটেল, শুভশ্রী গাঙ্গুলি। একদমই তাই। শুভশ্রী আর রুক্মিণী দুজন আলাদা ব্যক্তিত্ব, দুজন আলাদা পার্সোনালিটি, দুজন আলাদা হিউম্যান বিং। এরা দুজন কোনোভাবেই সেম নয়। তো একদিকে মনে হচ্ছে এটা মনে হচ্ছে ওয়ার অফ হাজব্যান্ডস, স্বামীদের যুদ্ধ দেখছি। এদিক থেকে রাজ চক্রবর্তী হচ্ছে প্রত্যেকটাতে আমি শুভশ্রীকে দেবো, এদিকে দেব বলছে আমি প্রত্যেকটাতে রুক্মিণীকে দেবো। আমরা বোর্ড হয়ে গেছি, এটা নিয়ে কেউ আর কেয়ার করে না। একটা পার্টিকুলার পিরিয়ডে এতখানি সিনেমাটাকে টানা হয়েছে ওনার লাইফের,
যে তারপরে ওনার হাজব্যান্ড হঠাৎ করে মারা গেল, ওনার হঠাৎ করে মেয়ে মারা গেল, উনি বয়স্ক হয়ে গেলেন, দেন উনি মারা গেলেন। এই লাস্ট পার্টটা যেন 5-10 মিনিটের মধ্যে রাশ করে দেখিয়ে দেওয়া হলো। প্রথম অ্যাসপেক্টটা এতক্ষণ ধরে টেনে দেওয়া হয়েছে। তো একজনের সিনেমাতে যদি আমরা এতটাই, একজনের লাইফে যদি আমরা এতটা ইনভেস্টেড হয়ে যাই, এতক্ষণ ধরে দেখেই নিয়েছি, আরে 10-15 মিনিট ধরে সেটাকেও দেখিয়ে দাও যে ওনার লাইফে পরে কি হলো। মানে স্টার থিয়েটার ছাড়ার পর ওনার লাইফে আর কিছু ঘটেইনি। যাই হোক, আমি ফিল্ম মেকার নই, আমি যা দেখেছি, আমার যা মনে হয়েছে আমি সেটাই বললাম। খুবই র অ্যান্ড আনএডিটেড ফরম্যাটে ভিডিওটা করলাম, কোনো স্ক্রিপ্ট অ্যাজ সাচ লিখিনি, যেটা মনে হয়েছে জাস্ট দেখে এসছি, সেটা মনের ভাড়াস এটাই বার করে দিয়েছি। আমি চাই না যে আগামীকালে সব ফিল্মেই আমাদেরকে রুক্মিণী মৈত্রকে দেখতে হোক। She has improved, she has tried to work upon her acting, but she doesn't have that X factor. এটা দেবের বোঝা উচিত, এটা ডিরেক্টরদের বোঝা উচিত, এটা প্রডিউসারদের বোঝা উচিত যে she might be very well working as a side actor, as a supporting cast. She cannot be the main lead. আমরা সবাই বসে থাকি নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখব বলে, নানান ছেলে মেয়ে আছে শহর থেকে মফস্বল থেকে, তারা লাইন দিয়ে থাকে অডিশন দেওয়ার জন্য। তাদের চান্স দিন, তাদের নিন, তাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে লুকিয়ে। না হলে কি হবে বলুন তো, এটা সত্যি কথা, আউটওয়ার্ড ফ্লো অফ ট্যালেন্ট হয়ে যাবে, যেটা কলকাতাতে হচ্ছে। যারা ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা বলিউড চলে যাচ্ছে। কেন? এই নেপোটিজম এখানে চলছে বলে। এখানে স্বজন পোষণ চলে, কেউ বলে না সেটার বিরুদ্ধে। আজকে টলিউডে প্রত্যেকটা লবির বাইরে কেউ কাজ করে না। লবির বাইরে লোককে চান্স দিন, সুযোগ দিন, দেখবেন বলিউডের জায়গায় আজকে টলিউড দাঁড়িয়ে রয়েছে। উইথ দ্যাট নোট আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে একটা ডিসলাইক দিয়ে চ্যানেলটাকে দেখে এগিয়ে চলে যেতে পারেন। বিকজ আমি যেটা মনের কথা সেটাই বলি, আমি কাউকে পুষিয়ে চলি না, এবং এটাই হচ্ছে মোটো ফর থ্রাশ আওয়ার।